আজ থেকে ঠিক 1 বছর আগে OnePlus ভারতের বাজারে লঞ্চ করেছিল OnePlus Nord। ঠিক তার 1 বছর পরে তারই ধারাবাহিকতায় OnePlus লঞ্চ করলো OnePlus Nord C। কিন্তু এই ফোনটাকে যদি আপনারা OnePlus Nord এর সাকসেসর ফোন ভেবে বসেন না, ভুল করছেন, খুব বড় ভুল করছেন। OnePlus Nord C মানে হচ্ছে OnePlus Nord কোর এডিশন। এই ফোনটা যদি আপনি ভারতীয় প্রাইস কারেন্সিতে কেনেন, মোটামুটি 23,000 টাকা দাম লাগবে 6GB 128GB বেস ভ্যারিয়েন্ট কেনার জন্য। এর আপার ভ্যারিয়েন্ট যেটা 8GB 128GB রয়েছে 25,000 টাকার আশেপাশে। বাংলাদেশের বাজারে এখনও অ্যাভেলেবেল নেই, বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হতে এখনও মাসখানেক টাইম লাগবে এবং তার দাম হবে মোটামুটি 30,000 টাকা বেস ভ্যারিয়েন্ট এবং আপার ভ্যারিয়েন্ট গেলে 35,000 টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জে OnePlus Nord C কতটা সফল আজকে তার বিচার হবে। এই ফোনটার কম্পিটিটর হবে Realme X7 Max। হ্যাঁ জানি 2000 টাকা বেশি, কিন্তু 25,000 টাকা দিয়ে যদি আমরা এই ফোনটা কিনতে পারি, আমার মনে হয় আরও কিছুটা টাকা জমিয়ে আমরা 27,000 টাকায় Realme X7 Max বা Realme GT নিয়েও এই ফোনগুলোর দিকে তাকাতে পারি। অন্যদিকে এর থেকে যদি আমি কম প্রাইস পয়েন্টে দেখি, তাহলে সেক্ষেত্রে Samsung Galaxy M42 এই ফোনটাও অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি এর থেকে 3,000 টাকা কমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে এই ফোনটা চুজ করার পেছনে নিশ্চয়ই আমাদের কোনো কারণ থাকবে, সেগুলোই আমরা আজকে খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে OnePlus Nord C এর সঙ্গে আজকের রিভিউ শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। প্রথমেই ফোনটা হাতে নিয়ে যে ব্যাপারটাতে আমি সারপ্রাইজড হয়ে গেছি সেটা হচ্ছে ফোনটার রোগা পাতলা চেহারা। ফোনটা মনে হয় খেতে পাইনি। যাই হোক, মজা সরিয়ে রেখে বলি, এই ফোনটার ইন হ্যান্ড ফিল আমার কাছে সত্যিই খুব সুন্দর লেগেছে। এর সঙ্গে সঙ্গে ফোনটার ওজন মাত্র 174 গ্রাম। এখনো পর্যন্ত এই হালে আমি এত কম ওয়েটি কোনো ফোন কিন্তু ইউজ করিনি। হ্যাঁ, MI 11 লাইট এই ফোনটা ইউজ করার ইচ্ছা আছে, দেখা যাক ওই ফোনটার আনবক্সিং যদি আপনাদের জন্য আনতে পারি অবশ্যই চেষ্টা করব। কিন্তু এর ইন হ্যান্ড ফিল দেখলেই তো হবে না, এর বিল্ড এবং কনস্ট্রাকশন কেমন আছে সেটাও আমাদের নজর রাখতে হবে। প্রথমেই বলবো, কনস্ট্রাকশনে কিন্তু একটু প্রবলেম লেগেছে। আমি যে মেটেরিয়ালটা পেয়েছি সেই মেটেরিয়ালের যদি আমি এইভাবে বেন্ড করতে চাই, এখানে একটা খচখচ আওয়াজ হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই খচখচ আওয়াজটা আপনাদের মনটাকে কতটা খচখচ করাবে আমি জানি না, তবে আমার বেশ কিন্তু একটু খচখচাই লাগছে। এর সঙ্গে সঙ্গে এর পেছনের যে ব্যাক প্যানেল দেওয়া হয়েছে অ্যাবসলিউটলি পলিকার্বনেট, ফ্রেমটা পলিকার্বনেট। তো এই প্রাইস রেঞ্জে আমরা কি গ্লাস আশা করতে পারি না? আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যাঁ, স্যামসাংয়ের তরফ থেকে যে স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটা এসেছিল তাতেও আমরা পলিকার্বনেট পেয়েছিলাম। সেই পলিকার্বনেট ডিজাইনটা কিন্তু ছিল সলিড। আর এটা হ্যাঁ, অনেকের হয়তো এর লুকসটা পছন্দ হবে, আবার স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটিটা আমি ভালো ছিল। অর্থাৎ এতক্ষণে আমি ডিফারেন্সটা আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে কথা বলবো আমরা এই ডিসপ্লে নিয়ে। এখানে রয়েছে 6.43 ইঞ্চি ফুল HD প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর OnePlus-এর ডিসপ্লে অবশ্যই ভালো কোয়ালিটির হয়। এছাড়াও এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তবে আরও একটা জিনিস মিসিং রয়েছে, এটা আপনি কোনো রিভিউতে পাবেন না, কোনো রকম হায়ার টাচ স্যাম্পলিং রেট নেই। টাচ স্যাম্পলিং রেট হচ্ছে আপনি ধরুন কোনো অ্যাপ্লিকেশন খুলতে যাবেন, যেই আপনি অ্যাপ্লিকেশনটার উপর টাচ করবেন, ওর যে স্মুথ অ্যানিমেশনটা তৈরি হয় না, ওটার আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেটা হায়ার রিফ্রেশ রেটের সঙ্গে হায়ার যে টাচ স্যাম্পলিং রেট হয় সেটার একটা অ্যাডজাস্টমেন্টের ফলেই কিন্তু আমরা ওটা দেখতে পাই। সুতরাং এক্ষেত্রে একটু ল্যাগই মনে হতে পারে ব্যাপারটা আপনার কাছে। এছাড়াও ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল যদি আমি বলি, কালার রিপ্রোডাকশন বলি, অবশ্যই ভালো ছিল, সেগুলো নিয়ে কোনো রকম প্রবলেম নেই। তবে হ্যাঁ, OnePlus Nord ফোনেও আমরা একটা স্ক্রিন ফ্লিকারিং ইস্যু পেয়েছিলাম লো লাইটে, এখানেও কিন্তু সেটা আছে। সেটা ক্যামেরায় হয়তো অত ভালোভাবে ধরা পড়ছে না এবং সেই ফ্লিকারিং ইস্যুটাও আপনার চোখের জন্য অতটা ভালো নাও হতে পারে, কিন্তু হ্যাঁ, খালি চোখে এটা আপনারা ধরতে পারবেন না। নর্মাল ইউজার হলে আপনি যদি লো লাইটে ফোনটা খুব একটা বেশি না ইউজ করে থাকেন, তাহলে এই ব্যাপারটার উপর নজর দেওয়ার আপনার দরকার নেই। তবে যে ব্যাপারটায় নজর দিতে হবে, এর গ্লাস প্রোটেকশন হিসেবে কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। এখানে রয়েছে ড্রাগনের লেজ অর্থাৎ ড্রাগন টেল গ্লাস প্রোটেকশন। 25,000 টাকার প্রাইস পয়েন্টে কি সেটাও আমরা আশা করতে পারি না? এই ফিডব্যাকটাও আমি কিন্তু আপনাদের উপরেই ছাড়ছি। এরপর আমরা চলে আসবো এই ফোনটার পারফরমেন্সের খবরে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। হ্যাঁ, আপনারা সকলেই জানেন 5G এনাবেলড একটা প্রসেসর। তবে এখানে সবথেকে আকর্ষণীয় ব্যাপার, একটা মাত্র 5G ব্যান্ডের সাপোর্ট পাবেন। তো এই ফোনটাকে আপনারা 5G ফোনের দলে ফেলবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর আমরা আসি কিছু পারফরমেন্স টেস্টের কথায়। এখানে আমি Antutu বেঞ্চমার্ক রান করেছি, যেখানে 2,75,000-এর আশেপাশে স্কোর এসছে। হ্যাঁ, এখানে বলি, এখানে কিন্তু আমি একদম বেস ভ্যারিয়েন্ট ইউজ করছি। আপনারা অনেককেই দেখবেন যে 3 লাখ 3.5 লাখ স্কোর এসছে। বলে দিই, সেগুলো রিভিউ ইউনিট, এবং রিভিউ ইউনিট সবসময় কিন্তু আপার ভ্যারিয়েন্ট থাকে 12GB। তো সেক্ষেত্রে কিছুটা Antutu বেঞ্চমার্ক হেরফের হতে পারে, কিন্তু বেস ভ্যারিয়েন্টে আপনি যখন একদম অনলাইনে এই ফোনটা কিনবেন, এই Antutu বেঞ্চমার্কই কিন্তু দেখতে পাবেন। এর সঙ্গে সঙ্গে আমরা এর থ্রটলিং টেস্ট করেছি। থ্রটলিং টেস্টে মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স সেখান থেকে প্রোভাইড করেছে। এছাড়াও বাস্তব ইউজেসে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটা জানি, মিড বাজেট অনুসারে অবশ্যই একটা
ক্যাপাবল প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর, সেই ধরনেরই কিন্তু আমরা একটা পারফরমেন্স পেয়েছি। এবং অনেকেই বলছেন এই পারফরমেন্সটাকে বুস্ট করে দিচ্ছে অক্সিজেন ওএস, কিন্তু আমার কাছে এরকমটা লাগেনি। 750তে আমরা যেমন ধরনের অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড পাই সেই ধরনেরই রয়েছে। হ্যাঁ, একটু হলেও কম বাগস রয়েছে, বাগস একেবারেই নেই বলবো না, দু একটা জায়গায় অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড কিন্তু আমার যথেষ্ট স্লো লেগেছে। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করি একদম প্রাইমারি ডিভাইস হিসেবেই কিন্তু আমি ফোনটাকে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না যদি আপনি একজন মডারেট ইউজার হন। কিন্তু আপনি যদি একজন গেমার হন, খুব হার্ডি গেম খেলতে ভালোবাসেন, তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। তাহলে বলবো আপনি 2000 টাকা এক্সট্রা খরচ করুন, রিয়েলমি X7 ম্যাক্সকে বেছে নিন। এই ফোনটায় পাবজি কিন্তু এইচডি নর্মাল গ্রাফিক্স সেটিংসে খেলা যায়। আপনি যদি হার্ডকোর গেমার না হন তাহলে কিন্তু এই ব্যাপারটা আপনার মাথাতেও আসবে না। দু এক জায়গায় ফ্রেম ড্রপ থাকে। এছাড়াও UFS 2.1 স্টোরেজ টাইপ আছে, DDR4X RAM আছে, সেটা এই বাজেটে কোয়াইট নর্মাল। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আছে, অক্সিজেন ওএস 11 এর সাপোর্ট আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত প্রয়োজনীয় ফিচার্স আছে। অলওয়েজ অন ডিসপ্লেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ফন্ট কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও যে এজ লাইটিং সেই ব্যাপারগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তবে একটা ব্যাপার না বললে অবশ্যই অন্যায় করা হবে, এর সফটওয়্যার অপটিমাইজেশন অবশ্যই দুর্দান্ত ছিল। হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্টেও আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি। OnePlus অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে এখানে দুটো বড় বড় অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট তারা প্রোভাইড করবে। এরপর আমরা চলে আসবো এই ফোনটার ব্যাটারি সেকশনে। জানি আপনারা ক্যামেরা সেকশন নিয়ে জানার জন্য অনেকেই আগ্রহ সহকারে বসে আছেন, কিন্তু ক্যামেরা নিয়ে অনেক কথা বলবো, তার আগে ব্যাটারি সেকশনটা সেরে নিই। রয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং OnePlus এর তরফ থেকে 30 ওয়াটের র্যাপ চার্জ সাপোর্ট। OnePlus অফিসিয়ালি বলেছে 70% চার্জ তারা 30 মিনিটে করে দেয়, কিন্তু আমি সেটা পাইনি। আমি মোটামুটি 34 থেকে 35 মিনিটে 70% চার্জ কিন্তু কমপ্লিট করতে পেরেছি এবং ফোনটা ফুল চার্জ হতে টাইম লাগে 55 মিনিট, এবং সেটাতে আমার মতে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। সেন্সারের কথা বললে এখানে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এগুলো তো আছেই, এর সঙ্গে সঙ্গে NFC সেন্সারটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ফেস আনলকের ওপর আমি অতটা ভরসা করি না, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুব একটা স্লো নয়, খুব একটা ফাস্ট নয়, মোটামুটি আপনারা স্ক্রিনে যেমনভাবে দেখতে পাচ্ছেন এই ধরনের কাজ করছে। হ্যাঁ, টুকটাক হাতে ঘাম থাকলে সেটাও কিন্তু কাজ করে যায়, সেন্স করতে কোনো রকম অসুবিধা হয় না। ডিসেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বলা যায়। এরপরে আমরা কথা বলবো কিছু টুকটাক পয়েন্ট নিয়ে, তারপরে ক্যামেরা সেকশনে আসছি। প্রথমত বলে দিই এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, যেটা আমরা OnePlus নর্ডে পাইনি। হ্যাঁ, OnePlus এটা একটা ভালো কাজ করেছে বলতে হয়, কিন্তু এটা দিতে গিয়ে ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু OnePlus কোনো রকম ডুয়েল স্টিরিও স্পিকার দেয়নি, সিঙ্গেল স্টিরিও স্পিকার দিয়েছে, এবং সেটা কিন্তু আমার যথেষ্ট এভারেজ মনে হয়েছে। আরও একটু লাউড হতে পারতো, বেস, ট্রিবল এগুলো ঠিকই আছে, কিন্তু অতটা আপনি যদি ক্রাউডি প্লেসে থাকেন তাহলে এর রিংটোন আপনি নাও শুনতে পেতে পারেন। হ্যাঁ, এখানে আরও একটু ইমপ্রুভ করার হয়তো OnePlus-এর জায়গা ছিল। এছাড়াও ওয়াইল্ডফাইন L1 এর সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মে আপনারা কিন্তু ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। Gcam এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ গুগলের পোর্ট আপনি কিন্তু এখানে কাজে লাগিয়ে আপনি গুগল ক্যাম ইউজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস এখানে মিক্সিং রয়েছে, যেটা OnePlus-এর সব থেকে বড় বৈশিষ্ট্য অ্যালার্ট স্লাইডার। সেই অ্যালার্ট স্লাইডার এখানে মিসিং, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এখানে অ্যালার্ট স্লাইডারটা পাওয়া কিন্তু খুবই উচিত ছিল। এছাড়াও এখানে কোনো রকম IP রেটিং নেই, অর্থাৎ এখানে আপনি যে হালকা ফুলকা জলের ছিটে রাখলে IP53 রেটিং হয় সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি A52-তে পেয়েছি। এছাড়াও আপনি এখানে কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লট পাবেন না, দুটো সিম ইউজ করতে পারবেন, কোনো রকম স্টোরেজ বাড়ানোর অপশন থাকছে না, নোটিফিকেশন লাইট নেই। এছাড়াও আরও একটা জিনিস নিয়ে কিন্তু আমার এখানে কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক। আমরা 25,000 টাকা এই ফোনটার পেছনে খরচ করছি, সেখান থেকে আমরা যে হ্যাপটিক ফিডব্যাকটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। এটা একটা একদম বাজেট কোয়ালিটির ফোনে যা ধরনের হ্যাপটিক ফিডব্যাক দেওয়ার কথা সেটা দিচ্ছে, আরও একটু বেশি আমরা আশা করতেই পারি, কারণ এটা আপনারা মাথায় রাখবেন 25,000 টাকা মানে কিন্তু আমরা এখানে মিড রেঞ্জ একটা প্রিমিয়াম ফোন কিনছি। এরপরে আমরা চলে আসবো বহু প্রতীক্ষিত ক্যামেরা সেকশনে। এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, কি ভুল বললাম? হ্যাঁ, এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, কিন্তু একদম শেষের যে 2 মেগাপিক্সেলের মোনো সেন্সারটা দেওয়া হয়েছে না, একদম অকাজের সেন্সার, ওটাকে নিয়ে কথা বলা দরকার নেই। ওই ক্যামেরাটা আপনি কেটে ফেলে দিন, ওটার কোনো কাজে লাগবে না। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে ওমনিভিশন ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে আমি একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লক্ষ্য করলাম, আমি যখন ছবিটা তুলতে যাচ্ছি আমার স্ক্রিনে যে ছবির অ্যালগোরিদমটা দেখাচ্ছে, ছবির কালার স্যাচুরেশনটা দেখাচ্ছে, কিন্তু আমি যেই ছবিটা ক্যাপচার করতে যাচ্ছি ছবির কোয়ালিটি একদম নষ্ট হয়ে যাচ্ছে। যে কালারটা দেখে আমি ছবিটা তুলেছিলাম, যখন আমি ছবিটা ক্যাপচার করছি সেই কালারটা অনেকটা ফিকে হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। ফলে যখন আমি ছবির আউটপুটটা নিতে যাচ্ছি সেই আউটপুটটা কিন্তু অতটা ভালো পাচ্ছি না। হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটে আপনি অন্যান্য এই প্রাইস রেঞ্জে কম্পেয়ার করলে কিন্তু এই ফোনটা যে আপনাকে বেস্ট ক্যামেরা প্রোভাইড করবে এমনটা নয়। তবে এর ক্যামেরা কোয়ালিটি সত্যি কথা বলতে আপনারা জানি ডিসলাইক করবেন, এভারেজ লেগেছে। হ্যাঁ, এই ফোনটা ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পেরেছে, গাছের কালারগুলো ঠিকঠাক মেনটেন করতে পেরেছে, তবে শার্পনেসের আমার যথেষ্ট ঘাটতি লেগেছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই।
আমি তো বলবো এই প্রাইস রেঞ্জে এই ফোনটা কেনার থেকে আপনি 28,000 টাকায় OnePlus Nord কিনুন, বা OnePlus Nordের বেস ভ্যারিয়েন্ট আপনি 25,000 টাকা দিয়ে কিনুন। OnePlus Nordে এর থেকে অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন ছিল, যেটা OnePlus Nord CE কিছুই করে উঠতে পারেনি। আর 64 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, সেটা আমি আশা করেছিলাম সনির বা স্যামসাংয়ের কোনো সেন্সার OnePlus ইউজ করবে, তার বদলে ওমনিভিশন সেন্সার, এটা তো আমরা বাজেট কোয়ালিটির একটা ফোনে পাই, এবং সেই জন্য এখানে ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ম্যারম্যারে। এখানে অটো ফোকাস হান্টিং কিছু ইস্যু ছিল। এছাড়াও যদি লো লাইটের কথা বলা হয় তাহলে একই ধরনের পারফরমেন্স পেয়েছি। এই কিছুদিন আগে আমি একটা ফোন টেস্ট করেছিলাম Iqoo Z3, তাতে অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন কিন্তু আমি পেয়েছি। Iqoo একটা অনামি কোম্পানি, সেখানে OnePlus-এর থেকে আমরা এর থেকে অনেক বেশিটা আশা করি। কিন্তু সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে সনি সেন্সার ইউজ করা হয়েছে, সনি IMX471, এবং সেলফি ক্যামেরা আমার যথেষ্ট পছন্দ হয়েছে, শার্পনেস ভালো ছিল। তবে হ্যাঁ, বিউটি এফেক্ট দিলে আপনাকে আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা থাকছে। তবে OnePlus তো কোনো সময় ক্যামেরার ক্ষেত্রে নাম করতে পারেনি, OnePlus সবসময় পারফরমেন্সের জন্য। আর এটা তো আমার OnePlus-এর আন্ডারে আনা কোনো ফোনই মনে হচ্ছে না। আমার মনে হয় OnePlus-টাকে সরিয়ে রাখা হোক, শুধুমাত্র নট বলে একটা নতুন কোম্পানি লঞ্চ করে ফোন লঞ্চ করা হোক। OnePlus-এর এত সম্মানহানি আর নিজের চোখে দেখতে পাচ্ছি না, এটাই আমার মত। এছাড়া OnePlus-এর ক্যামেরায় কিন্তু আরও একটা জিনিস আমরা আশা করি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেটাও এখানে দেওয়া হয়নি। এখানে স্টেবিলাইজেশন এটাও কিন্তু একদম এভারেজ কাজ করেছে। যাই হোক, আমার মনে হয়েছে এটা OnePlus-এর কোনো দোষ নেই, তারা যদি একটু স্যামসাং বা সনি সেন্সার দিয়ে ভালোভাবে অপটিমাইজ করতে পারতো ক্যামেরাটা, তাহলে আরও বেটার হতে পারতো। পরবর্তীতে যদি আপডেটের মাধ্যমে এর ক্যামেরা এনহ্যান্স হয়, অবশ্যই সেটা আমাদের জন্য একটু সৌভাগ্যের ব্যাপার হবে। সো বন্ধুরা, এরপরে আসবো কনক্লুশনের ব্যাপারে। এই দামে এই ফোনটাকে কেনা ঠিক হবে? আমি তো বলবো এই দামে এই ফোনটাকে স্কিপ করে আপনি বেস ভ্যারিয়েন্ট কিনুন, OnePlus Nord কিনুন, 25,000 টাকাতেই পেয়ে যাবেন। তার জন্য এই ফোনটার 8GB ভ্যারিয়েন্ট আপনাকে কিনতে হবে না। এরপরে বলবো এই ফোনটা কম্পিটিটর কারা। এর থেকে 2000 টাকা বেশি দিলে আমি বললাম Realme X7 Max পেয়ে যাবেন। আপনার যদি ভালো পারফরমেন্স দরকার হয় তাহলে আপনি ওই সমস্ত ফোনের দিকে চলে যান, কিন্তু আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স দরকার হয় তাহলে এই ফোনটাকে আপনারা ভেবে দেখতে পারেন। OnePlus-এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই ব্র্যান্ডটাকে দেখানোর জন্য আপনারা এই ফোনটাকে ভেবে দেখতে পারেন। এছাড়াও এর থেকে অনেক কম দামে পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি M42। হ্যাঁ, ওই ফোনটার ক্যামেরা কিন্তু এই ফোনটার থেকে অনেক গুণ ভালো, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। আর MI 10i বা Xiaomi কোনো ফোন এর সঙ্গে আমি রেকমেন্ড করছি না, কারণ এর যে অক্সিজেন ওয়েসটা না, এই অক্সিজেন ওয়েসের সঙ্গে পাঙ্গা নিতে পারে শুধুমাত্র স্যামসাংয়ের One UI। সুতরাং এক্সপিরিয়েন্সের জন্য আপনারা এই ফোনটাকে ভেবে নিতে পারেন। সো বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। কেমন লাগলো আজকের রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক আপনাদের কাছ থেকে চেয়ে নেবো, আর যদি খারাপ লাগে থাকে ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।